ক্লাস 12-এর ফিজিক্স ক্লাসে আজকে আমরা পড়ব ইলেকট্রোস্ট্যাটিক্স এই অধ্যায়ের অন্তর্গত গাউস ল বা গাউসের সূত্র এই সম্পর্কে। এর আগের চ্যাপ্টারগুলোতে আমরা কুলম্বের সূত্র বা কুলম্বস ল সম্পর্কে আলোচনা করেছি এবং সেখানে আমরা দেখেছি কুলম্বস ল বা কুলম্বসের সূত্র সাধারণত প্রযুক্ত হয় বিন্দু আধানের ক্ষেত্রে, অর্থাৎ কুলম্বস ল অ্যাপ্লিকেবল ফর পয়েন্ট চার্জেস অনলি, অর্থাৎ যেখানে বিন্দু আধান রয়েছে সেই সমস্ত ক্ষেত্রে আমরা কুলম্বের সূত্র ব্যবহার করি। এবং এই বিন্দু আধান ছাড়া যেখানে আধান বন্টন থাকে বা চার্জ ডিস্ট্রিবিউশন থাকে সেই সমস্ত ক্ষেত্রে কুলম্বের সূত্র ব্যবহার করতে আমরা পারি না। এটি কুলম্বের সূত্রের একটি সীমাবদ্ধতা। গাউস ল বা গাউসের সূত্র বুঝতে গেলে আমাদের যে টার্মগুলো জানতে হয় বা গাউসের সূত্রে যে ভৌত রাশিগুলো ব্যবহার করা হয়েছে তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো ক্ষেত্র ভেক্টর বা এরিয়া ভেক্টর। এই ক্ষেত্র ভেক্টর বা এরিয়া ভেক্টর বিষয়টা কি সেটা আমরা আগে একটু দেখে নেব। কোনো তলের ক্ষেত্রফলকে একটি ভেক্টর রাশি হিসাবে বিবেচনা করা হয় যার মান হলো ওই ক্ষেত্রফলের মানের সাথে সমান এবং যার অভিমুখ হলো ওই তলের সাথে লম্বভাবে বাইরের দিকে। অর্থাৎ আমরা যে কোনো ক্ষেত্রফলকে একটি ভেক্টর রাশি হিসাবে বিবেচনা করতে পারি যার মান ওই তলের ক্ষেত্রফলের মানের সাথে সমান এবং যার অভিমুখ হয় ওই তলের সাথে লম্বভাবে বাইরের দিকে। ইউনিট আউটওয়ার্ড ড্রন নর্মাল। এর একটি উদাহরণ হিসাবে এখানে আমরা ভেক্টরের একটি সম্পর্ক বা ভেক্টরের ক্রস প্রোডাক্টের সম্পর্ককে ব্যবহার করেছি, যেখানে দেখো একটি সামন্তরিক নেওয়া হয়েছে যে সামন্তরিকের নাম হলো PQRS। এই সামন্তরিকের PQ বাহুটি A ভেক্টর দ্বারা নির্দেশিত হয়েছে এবং PS বাহুটি B ভেক্টর দ্বারা নির্দেশিত হয়েছে। তাহলে এ এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ আমরা ধরেছি থিটা এবং এই সামন্তরিকটি এই পৃষ্ঠার তলের উপর অবস্থিত। তাহলে PQ ভেক্টর এ ভেক্টরের সাথে সমান এবং PS ভেক্টর বি ভেক্টরের সাথে সমান। তা যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা বুঝতে পারি যে বা বলতে পারি যে এই PQRS এই সম্পূর্ণ সামন্তরিকটির ক্ষেত্রফল হবে PQRS সামন্তরিকের অন্তর্বর্তী ক্ষেত্রের ক্ষেত্রফল হবে এরিয়া অফ সামন্তরিক PQRS, যেটাকে S ভেক্টরের মান হিসাবে নির্দেশ করা হয়েছে। তাহলে আমরা জানি সেটা হবে A ভেক্টর এবং B ভেক্টরের ক্রস গুণফলের মড ভ্যালু বা ম্যাগনিটিউড, যার রাশিমালা হলো A ক্রস B এর মান AB সাইন থিটা। সুতরাং S ভেক্টরটার মান হলো AB সাইন থিটা, তাহলে S ভেক্টরটি হবে A ক্রস B। তাহলে A ক্রস B এর রাশিমালা যদি আমরা লিখি তাহলে পাবো AB সাইন থিটা এন ক্যাপ। এখানে এই এন ক্যাপটা দেখো ছবিতেও দেখানো হয়েছে, এই এন ক্যাপ বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। এখানে এন ক্যাপ হলো এ ভেক্টর এবং বি ভেক্টর যে তলের উপর অবস্থিত সেই তলের সঙ্গে লম্বভাবে বাইরের দিকে অবস্থিত একক ভেক্টর। অর্থাৎ আমি যদি এ থেকে বি ভেক্টরের দিকে ডান হস্ত নিয়ম বা রাইট হ্যান্ড থাম রুল অ্যাপ্লাই করি, অর্থাৎ এ থেকে বি এর দিকে যদি আমি আমার ডান হাতে 4টে আঙুলকে রোটেট করি তাহলে দেখো আমার থাম বা বুড়ো আঙুলটা থাকে এই পৃষ্ঠার তলের সঙ্গে লম্বভাবে বাইরের দিকে। তাই এটাকে ডটেড লাইন দিয়ে দেখানো হয়েছে, দ্যাট ইজ এন ক্যাপ। আর এটা সিম্বল বা চিহ্ন হলো একটি সার্কেলের মধ্যে ডট দিয়ে নির্দেশ করা হয়। তাহলে দেখো PQRS এই সামন্তরিকটার ক্ষেত্রফল হলো S ভেক্টর যার মান AB সাইন থিটা এর সাথে সমান এবং এই S ভেক্টর আসলে একটা এরিয়া ভেক্টর নির্দেশ করে যার অভিমুখ হলো PQRS যে তলে অবস্থিত তার সঙ্গে লম্বভাবে বাইরের দিকে, এক্ষেত্রে লম্বভাবে পৃষ্ঠার তলের সঙ্গে উপর দিকে অঙ্কিত ইউনিট ভেক্টর বা একক ভেক্টর। এটি গেল ক্ষেত্র ভেক্টরের ধারণা। সুতরাং এস ভেক্টর বা এরিয়া ভেক্টর ইজ ইকাল টু ম্যাগনিটিউড অফ এস ভেক্টর ইন্টু এন ক্যাপ বা এস এন ক্যাপ। এই ধারণাটাকে বলা হয় এরিয়া ভেক্টরের ধারণা। এবার এটি গেল সামন্তরিকের ক্ষেত্রে। যদি সামন্তরিকের আকৃতি ছাড়া অন্য যে কোনো আকৃতির তল আমরা নিই, ফর এনি শেপ অফ এরিয়া যদি কনসিডার করা হয়, ধরো এখানে একটা ক্ষেত্র নেওয়া হয়েছে যে ক্ষেত্রটার পরিমাণ হলো এস, তার মধ্যে যদি আমরা একটি ক্ষুদ্র ক্ষেত্র চিন্তা করি ডিএস ক্ষেত্র ভেক্টর, তাহলে এই ডিএস অংশটার অর্থাৎ ক্ষুদ্র অংশ এই ডিএস এর একক ভেক্টর হবে ডিএস এর সঙ্গে লম্বভাবে বাইরের দিকে অবস্থিত ইউনিট ভেক্টর, দ্যাট ইজ এন ক্যাপ।
তাহলে স্মল এরিয়া ডিএস ভেক্টরকে আমরা লিখতে পারি ঠিক এই সম্পর্ক অনুযায়ী ডিএস এন ক্যাপ, যেখানে এন ক্যাপকে বলা হয় ইউনিট আউটওয়ার্ড ড্রন নর্মাল, অর্থাৎ তলের সঙ্গে লম্বভাবে বাইরের দিকে অবস্থিত একক ভেক্টর। তাহলে এটি যদি ডিএস ভেক্টরের মান হয় বা ডিএস ভেক্টরটি হয়, তাহলে সমগ্র এরিয়া ভেক্টর বা এস ভেক্টরকে আমরা নির্দেশ করতে পারি টোটাল সারফেস এরিয়া এস ভেক্টর ইজ ইকাল টু ইন্টিগ্রেশন ওভার ডিএস ভেক্টর, ইন্টিগ্রেশন ইজ টেকেন ফ্রম 0 to s, অর্থাৎ 0 to s এন ক্যাপ ডিএস। এইভাবে আমরা যে কোনো এরিয়া ভেক্টর বা ক্ষেত্র ভেক্টরকে রিপ্রেজেন্ট করে থাকি বা নির্দেশ করে থাকি। সুতরাং আমাদের খেয়াল রাখতে হবে যে যে কোনো ক্ষেত্র ভেক্টরকে নির্দেশ করার উপায় হলো সেই ক্ষেত্র ভেক্টরটির মান এবং সেই তলের সঙ্গে লম্বভাবে বাইরের দিকে অবস্থিত একক ভেক্টর। এই ধারণাটাকে আমরা গাউসের সূত্রে ব্যবহার করব। গাউসের সূত্রে অপর যে ভেক্টর রাশিটি ব্যবহার করা হয়েছে বা অপর যে ভৌত রাশিটি ব্যবহার করা হয়েছে সেটি হলো ইলেকট্রিক ফ্লাক্স, যাকে তড়িৎ ফ্লাক্স বলা হয়। ইলেকট্রিক ফ্লাক্স বা তড়িৎ ফ্লাক্স। তড়িৎ ফ্লাক্স বিষয়টা কি আগে আমরা জেনে নিই। কোনো তড়িৎ ক্ষেত্রের মধ্যে রাখা কোনো তলের মধ্যে দিয়ে তলের সাথে লম্বভাবে অতিক্রান্ত মোট তড়িৎ বলরেখার সংখ্যাকে বলা হয় ওই তলের মধ্যে দিয়ে নির্গত মোট তড়িৎ ফ্লাক্স। দেখো এখানে একটি উদাহরণ দেওয়া হয়েছে, এটি গেল তড়িৎ ফ্লাক্সের সংজ্ঞা। উদাহরণ হিসাবে আমরা কনসিডার করেছি এখানে একটা ক্ষেত্র নেওয়া হয়েছে এস, যার ক্ষেত্রফলের মান এস, এবং সেটিকে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই তার মধ্যে রাখা হয়েছে। এখানে এই তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই এটি একটি সুষম তড়িৎ ক্ষেত্র, এটি একটি সুষম তড়িৎ ক্ষেত্র, সে কারণে তড়িৎ বলরেখাগুলি পরস্পরের সাথে সমান্তরাল, যেটা দেখানো হয়েছে। তাহলে এবার আমাদের বার করতে হবে যে এই এস ক্ষেত্রফলের মধ্যে দিয়ে লম্বভাবে অতিক্রান্ত তড়িৎ বলরেখার মোট সংখ্যা কত, সেটি হবে এই তলের মধ্যে দিয়ে নির্গত মোট তড়িৎ ফ্লাক্স। সেটি করার জন্যে আমরা এই এস ক্ষেত্রফলের মধ্যে একটি ক্ষুদ্র অংশ কনসিডার করেছি ডিএস, এবং এই ডিএস এর সাথে লম্বভাবে বাইরের দিকে একটি ইউনিট ভেক্টর আছে এন ক্যাপ। ইলেকট্রিক ফিল্ড ভেক্টর বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ভেক্টর ই এবং এন ক্যাপ অর্থাৎ ডিএস এর লম্ব দিকে অবস্থিত একক ভেক্টর এন ক্যাপ, এদের মধ্যবর্তী কোণ ধরে নেওয়া হয়েছে থিটা। তাহলে দেখো ই ভেক্টরটির এন ক্যাপের অভিমুখে উপাংশ হবে, আবার বলছি ই ভেক্টরটির এন ক্যাপের অভিমুখে উপাংশ হবে, যেহেতু এদের মধ্যবর্তী কোণ থিটা, সেটি মান হলো ই কস থিটা, অর্থাৎ ই ভেক্টরটার এন ক্যাপের দিকে উপাংশ ই কস থিটা। সুতরাং আমরা বলতে পারি যে এই ডিএস এর সঙ্গে লম্ব অভিমুখে নির্গত তড়িৎ বলরেখার সংখ্যা বা পরিমাণ হলো ই কস থিটা। তাহলে এই সমগ্র তলের মধ্যে দিয়ে লম্বভাবে অতিক্রান্ত মোট তড়িৎ বলরেখার সংখ্যা আমাদের বার করতে হবে। তাহলে ডিএস একটা ক্ষুদ্র ক্ষেত্র বা স্মল এরিয়া, সেই স্মল এরিয়া ডিএস এর মান এন ক্যাপ ডিএস, ডিএস এর অভিলম্ব দিকে ই এর উপাংশ আমরা পেলাম ই কস থিটা। তাহলে বলো ডিএস এর মধ্যে দিয়ে লম্বভাবে নির্গত তড়িৎ বলরেখার সংখ্যা ইজ ইকাল টু ডিএস এর মধ্যে দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স। এই ডিএস এর মধ্যে দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্সকে ডি ফাই দিয়ে চিহ্নিত করা হয়েছে। সুতরাং ডি ফাই এর ভ্যালু হবে ই কস থিটা ইন্টু ডিএস, অর্থাৎ একটি বিন্দু বা একটি একক ক্ষেত্রের মধ্যে দিয়ে নির্গত তড়িৎ বলরেখার সংখ্যা, লম্বভাবে নির্গত তড়িৎ বলরেখার সংখ্যা ই কস থিটা, তাহলে ডিএস ক্ষেত্রের মধ্যে দিয়ে নির্গত তড়িৎ বলরেখার সংখ্যা হবে ই কস থিটা ডিএস। এই ই কস থিটা ডিএসটিকে আমরা এইভাবে লিখতে পারি ম্যাগনিটিউড অফ ইলেকট্রিক ফিল্ড ভেক্টর ইন্টু ম্যাগনিটিউড অফ ডিএস ভেক্টর বা এরিয়া ভেক্টর ইন্টু কস থিটা। এবার এই সম্পর্কটি আসলে ভেক্টরের ডট গুণফলকে স্যাটিসফাই করে, তাই ডিফাই এর মান হলো ই ডট ডিএস, এবং এই ডট প্রোডাক্টে ডিএস এর মান বসালে আমরা পাই, যেহেতু ডিএস এর ভ্যালু হচ্ছে এন ক্যাপ ডিএস, তাই ই ডট এন ক্যাপ ডিএস। তাহলে দেখো এই ছবিটিতে এই ক্ষুদ্র ক্ষেত্র ডিএস এর মধ্যে দিয়ে লম্বভাবে অতিক্রান্ত মোট তড়িৎ বলরেখার সংখ্যা, যাকে আমরা বলেছি তড়িৎ ফ্লাক্স, দ্যাট ইজ ডিফাই, সেই ডিফাই এর ভ্যালু হলো ই ডট এন ক্যাপ ডিএস। তাহলে এই সমগ্র ক্ষেত্রফল যেটা আমরা বিবেচনা করেছি, যার এরিয়ার পরিমাণ হলো এস,
তাহলে এস ক্ষেত্রফলের মধ্যে দিয়ে নির্গত মোট তড়িৎ বলরেখার সংখ্যা বার করতে গেলে আমাদের এই ডিফাই এর ওপর ইন্টিগ্রেশন বা সমাকলন করতে হয়। তাই এস ক্ষেত্রফলের মধ্যে দিয়ে নির্গত মোট তড়িৎ ফ্লাক্স হবে ফাই ইজিক্যাল টু ইন্টিগ্রেশন বা সমাকলন 0 টু ফাই ডিফাই ইজিক্যাল টু ইন্টিগ্রেশন, এখানে সমাকল করা হয়েছে এরিয়া ভেক্টর এস এর ওপর ই ডট ডিএস, যেটাকে আমরা লিখতে পারি সারফেস ইন্টিগ্রেশন বা ইন্টিগ্রেশন ওভার এস ই ডট এন ক্যাপ ডিএস বা এরিয়া ইন্টিগ্রেশন বা সারফেস ইন্টিগ্রেশন এস ই ডিএস কস থিটা। সুতরাং এই সম্পর্ক থেকে আমরা কোনো একটি তলের মধ্যে দিয়ে নির্গত মোট তড়িৎ ফ্লাক্সের পরিমাণ নির্ণয় করতে পারি। এইবারে এই যে তড়িৎ ফ্লাক্সটা আমরা এখানে নির্ণয় করলাম সেটা কিন্তু এস তলের মধ্যে দিয়ে। এবার এস তলটা কিন্তু একটি মুক্ত তল। মুক্ত তল মানে হলো, এই মুক্ত তলের ধারণাটি খুব গুরুত্বপূর্ণ গাউসের সূত্রে। মুক্ত তল মানে হলো এই ক্ষেত্রফলটি কোনো আয়তনকে আবদ্ধ করে না, তাই একে আমরা বলি মুক্ত তল। এবার গাউসের সূত্রে কিন্তু বদ্ধ তলের ধারণা দেওয়া হয়েছে। ক্ষেত্রফল বা তল যা কিছুটা আয়তনকে আবদ্ধ করে, ক্ষেত্রফল বা তল যা কিছুটা আয়তনকে আবদ্ধ করে, এই ধরনের তলকে আমরা বলি বদ্ধতল বা ক্লোজড সারফেস। এই বদ্ধতল বা ক্লোজ সারফেসের ধারণাটা বোঝার জন্য আমি এখানে কতগুলো উদাহরণ দিয়েছি। ধরো তোমাকে একটি কাগজ দেওয়া হলো, একটি কাগজের টুকরো দেওয়া হলো, সেই কাগজের টুকরোটা কিন্তু একটা মুক্ততল, তার উপর দিকেও একটি একক ভেক্টর থাকতে পারে, তার নিচের দিকেও একটি একক ভেক্টর থাকতে পারে লম্বভাবে। কিন্তু এই কাগজটাকে ভাঁজ করে যদি আমরা একটা কাগজের ঠোঙা তৈরি করি বা কাগজের একটি বক্স তৈরি করি এবং তার মুখটাকে যদি আমরা বন্ধ করে দিই একটি গার্ডার দিয়ে বা সুতো দিয়ে, তাহলে এই অসম আকৃতির যে ক্ষেত্রফলটা তৈরি হলো বা যে তলটা তৈরি হলো, এটাকে আমরা বলি ক্লোজড সারফেস বা বদ্ধ তল। সুতরাং যে সারফেস বা ক্ষেত্রফল কিছুটা আয়তন দখল করে তাকে আমরা বলি ক্লোজ সারফেস বা বদ্ধতল। এবং এই বদ্ধতল যে কোনো আকৃতির হতে পারে, অর্থাৎ যেহেতু এখানে কাগজ দিয়ে আমরা একটা ঠোঙা তৈরি করে তার মুখটাকে আটকে দিয়েছি, তাই এর তলটা কিন্তু সুষম হবে না। তাই এখানে ছবিতে দেখানো হয়েছে, দেখো এটি একটি অসমবদ্ধ তল, এটিও একটি অসমবদ্ধ তল। গাউসের সূত্রে যে বদ্ধতলের কথা বলা হয়েছে সেটিও কিন্তু একটি অসমবদ্ধ তল, অর্থাৎ সেখানে কোনো নির্দিষ্ট আকৃতির কথা বলা হয়নি। এবং এই বদ্ধতলের উপর যে একক ভেক্টরটা আমরা কনসিডার করব সেটি হলো এই তলের সাথে লম্বভাবে বাইরের দিকে অবস্থিত একক ভেক্টর, এবং সেটি হবে এই তলের সাথে অভিলম্ব দিকে একক ভেক্টর। অর্থাৎ ক্ষেত্রফল যখন বদ্ধ হয় বা কোনো আয়তনকে আবদ্ধ করে তখন তাকে আমরা নাম দিয়েছি বদ্ধতল বা ক্লোজ সারফেস। এটা ইরেগুলার শেপের ক্লোজ সারফেস বা যে কোনো আকৃতির বদ্ধ তল হতে পারে। এই বদ্ধতল এবং এই সারফেস ইন্টিগ্রেশন এবং এই ইলেকট্রিক ফ্লাক্স বা তড়িৎ ফ্লাক্সের ধারণাটাকে আমরা কাজে লাগাবো গাউসের সূত্র বোঝার জন্যে। এবার দেখো এই ইলেকট্রিক ফ্লাক্সের বা তড়িৎ ফ্লাক্সের ধারণাটি আমরা পাবো একটি বদ্ধতলের ক্ষেত্রে। আমরা একটু আগেই দেখলাম যে বদ্ধতল মানে হলো যে ক্ষেত্রফল বা তল কিছুটা আয়তনকে আবদ্ধ করে, অর্থাৎ যার মধ্যে কিছুটা ভলিউম থাকে। যেমন উদাহরণ হিসেবে তুমি বলতে পারো যে একটি বেলুনকে যদি ফলানো হয় তাহলে সেই বেলুনটার যে পৃষ্ঠতল সেটি একটি বদ্ধতল, কারণ তার ভেতরে কিছুটা পরিমাণ আয়তন ধারণ করা হয়েছে। বা একটি ফুটবলের যে পৃষ্ঠতল, বাইরের যে পৃষ্ঠতল, সেটি একটি বদ্ধতল, একটি সুষম আকৃতির বদ্ধতল, কারণ সেক্ষেত্রে সেটা গোলীয় তল বা স্ফেরিক্যাল শেপের হয়। কিন্তু এই বদ্ধতল যে কোনো আকৃতির হতে পারে। তো এখানে একটি যে কোনো আকৃতির বদ্ধতল ধরে নেওয়া হয়েছে, সেই বদ্ধতলের মধ্যে একটি বিন্দু আধানকে রাখা হয়েছে। স্বাভাবিক, যদি আমরা একটা বদ্ধতলের মধ্যে একটি বিন্দু আধানকে রাখি, প্লাস কিউ চার্জকে প্লেস করি, তাহলে বিন্দু আধান থেকে চারিদিকে যে তড়িৎ বলরেখাগুলো নির্গত হবে সেই তড়িৎ বলরেখাগুলো দেখো এই ছবিটায় দেখানো হয়েছে, সেগুলো সবই হচ্ছে তোমার ডাইভারজেন্ট ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স বা এই তড়িৎ বলরেখাগুলো সবই অপসারী, অর্থাৎ এরা একটা বিন্দু থেকে চারিদিকে অপসৃত হচ্ছে। এই রকম একটা বদ্ধতলের মধ্যে দিয়ে তড়িৎ ফ্লাক্সের রাশিমালা কি হবে? এখানে বদ্ধতলের উপর একটা যে কোনো ক্ষুদ্র অংশ নেওয়া হয়েছে, ক্ষুদ্র ক্ষেত্র নেওয়া হয়েছে, দ্যাট ইজ ডিএস। তাহলে এই ডিএস এর সাথে লম্বভাবে বাইরের দিকে যে একক ভেক্টরটি আছে সেটি হলো ডিএস এর একক ভেক্টর, দ্যাট ইজ এন ক্যাপ।
তাহলে ডিএস ভেক্টরটাকে যদি আমরা এরিয়া ভেক্টর ভাবি, তাহলে ডিএস ভেক্টরের রাশিমালা হলো এন ক্যাপ ডিএস। এখন এই ক্ষুদ্র ক্ষেত্রের মধ্যে দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্সের পরিমাণ হবে, যেহেতু এখানে ইলেকট্রিক ফিল্ড লাইন বা তড়িৎ বলরেখা বা তড়িৎ ক্ষেত্র ভেক্টর ই এর ডিরেকশন বাইরে এবং এন ক্যাপের ডিরেকশনও বাইরে, এদের মধ্যবর্তী কোণ থিটা। তাহলে আগের সূত্র অনুযায়ী এই ডিএস এর মধ্যে দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স হলো ডি ফাই ইজ ইকাল টু ই ডিএস কস থিটা বা ই ডট এন ক্যাপ ডিএস। তাহলে সমগ্র বদ্ধতল বা এই ক্লোজড সারফেস এরিয়া, যাকে আমরা এস দিয়ে লিখেছি, এই ক্লোজ সারফেসের মধ্যে দিয়ে নির্গত মোট তড়িৎ ফ্লাক্সের পরিমাণ হবে টোটাল ফ্লাক্স থ্রু দ্য এন্টায়ার ক্লোজ সারফেস ইজ ফাই ইজ ইকাল টু সারফেস ইন্টিগ্রেশন ই ডট এন ক্যাপ ডিএস। এই চিহ্নটা খুব গুরুত্বপূর্ণ। এখানে দেখো ইন্টিগ্রেশনের একটি নতুন চিহ্ন ব্যবহার করা হয়েছে। এই চিহ্নটার মানে হচ্ছে দুটো ইন্টিগ্রেশন সিম্বল এস এর উপর দেওয়া হয়েছে, মানে বোঝানো হয় যে এটি একটি সারফেস ইন্টিগ্রেশন বা বদ্ধ একটি ক্ষেত্র সমাকল নির্দেশ করে, এবং ইন্টিগ্রেশনের মাঝখানে একটি সার্কুলার লুপ চিহ্নিত করা হয়েছে। এটা বোঝায় যে এই সারফেসটা, যে সারফেসটার কথা আমরা বলছি এস, সেটি একটি বদ্ধ তল বা ক্লোজড সারফেস। এটাকে পড়া হয় এইভাবে, ক্লোজড সারফেস ইন্টিগ্রেশন ওভার এস, বা এস ক্ষেত্রফলের উপর বদ্ধ পথ সমাকল ই ডট এন ক্যাপ ডিএস, যা কিনা এই বদ্ধ তলটির মধ্যে দিয়ে নির্গত মোট তড়িৎ ফ্লাক্স ফাইকে নির্দেশ করে। এই ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন বা বদ্ধ সমাকলের এই ধারণাটি তড়িৎ ফ্লাক্সের আইডিয়ায় ব্যবহার করা হয়েছে, এবং এটিকেই আমরা গাউসের সূত্রেও ব্যবহার করতে পারব। যেহেতু আমরা নতুন একটি রাশি শিখলাম যার নাম হচ্ছে ইলেকট্রিক ফ্লাক্স, ইলেকট্রিক ফ্লাক্স বা বাংলায় যাকে আমরা নাম দিয়েছি তড়িৎ ফ্লাক্স, তাই এই নতুন রাশিটি সম্পর্কে আমরা একটু ধারণা নিয়ে নেব। তড়িৎ ফ্লাক্সের ধারণায় আমরা দেখেছি যে ডিফাই ইজ ইকাল টু ই ডিএস কস থিটা। তাহলে এই সম্পর্ক থেকে আমরা ডিফাই এই রাশিটার একক নির্ণয় করতে পারি। এই এককটি গাউসের সূত্র থেকে যখন কোনো সমস্যা বা কোনো গাণিতিক প্রবলেম, নিউমেরিক্যাল প্রবলেম আমরা সলভ করব, তখন এই ইউনিটটা আমাদের বিশেষভাবে হেল্প করবে। এসআই ইউনিট অফ ডিফাই ইজ ইকাল টু ই বা ইলেকট্রিক ফিল্ড ভেক্টর। আমরা জানি ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের একক হলো নিউটন পার কুলম, আর ডিএস হলো একটি ক্ষেত্রফল যার একক হলো মিটার স্কোয়ার এসআই পদ্ধতিতে। সুতরাং ডিফাই বা তড়িৎ ফ্লাক্সের এসআই ইউনিট হলো নিউটন মিটার স্কোয়ার পার কুলম। এই নিউটন পার কুলম মিটার স্কোয়ার একে আবার অন্যভাবেও অনেক সময় ব্যবহার করা হয়। কিভাবে সেটা পাওয়া যায় দেখো, দেখানো হয়েছে। নিউটন পার কুলম মিটার স্কোয়ার মানে হলো নিউটন বাই কুলম ইন্টু মিটার স্কোয়ার ইজ ইকাল টু, আমি ওপর নিচে মিটার দিয়ে গুণ করছি, তাহলে হবে নিউটন ইন্টু মিটার, নিচে হবে কুলম্ব ইন্টু মিটার স্কোয়ার, অর্থাৎ এর সঙ্গে একটি মিটার স্কোয়ার গুণ হয়েছে। এবার নিউটন মিটার এসআই পদ্ধতিতে আসলে কার্য বা শক্তির একক বোঝায়, দ্যাট ইজ জুল, আর কুলম্ব মিটার আর মিটার স্কোয়ার থেকে এই মিটার 1/m কারে লেখা হয়েছে এবং উপরে একটি মিটার স্কোয়ার রয়েছে। তার মানে দেখো এখান থেকে আমরা পাচ্ছি জুল পার কুলম, তার সঙ্গে এই মিটার স্কোয়ার আর মিটার কাটাকুটি হয়ে এখানে একটি এম পড়ে আছে, তাহলে আমরা পেলাম জুল পার কুলম ইন্টু মিটার। এই জুল পার কুলম আমরা আগেও পেয়েছি, এটি হলো তড়িৎ বিভব বা পোটেনশিয়ালের একক, দ্যাট ইজ ভোল্ট। তার মানে দেখো সম্পূর্ণ এককটি দাঁড়ালো ভোল্ট ইন্টু মিটার। তাহলে এসআই ইউনিট অফ ফাই বা তড়িৎ ফ্লাক্সের এসআই একক হলো, এখানে দেখানো হয়েছে ইউনিট অফ ফাই বা তড়িৎ ফ্লাক্সের এসআই একক নিউটন মিটার স্কোয়ার পার কুলম অথবা ভোল্ট ইন্টু মিটার। বইয়ের বিভিন্ন প্রশ্নে বা তোমাদের পরীক্ষার বিভিন্ন প্রশ্নে কিন্তু ফাই এর একক বা তড়িৎ ফ্লাক্সের একক হিসাবে ভোল্ট মিটার ব্যবহার করা হয়, অথবা নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব ব্যবহার করা হয়। অনেক সময় এখান থেকে ছোট বা শর্ট কোশ্চেনও দেয় যে ভোল্ট মিটার কোন ভৌত রাশির একক। সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে ভোল্ট মিটার তড়িৎ ফ্লাক্সের এসআই পদ্ধতিতে একক। ভোল্ট মিটার হলো তড়িৎ ফ্লাক্সের এসআই পদ্ধতিতে একক। আর ফাই এর যদি আমরা মাত্রা বার করি তাহলে আমরা পাবো ডাইমেনশন অফ ফাই ইজ এম এল কিউব টি টু দি পাওয়ার -3 আই টু দি পাওয়ার -1। এটা এসছে কোথা থেকে? এই ফাই এর এককটা আমরা পাই ইলেকট্রিক ফিল্ডের একক, দ্যাট ইজ ই এর একক, এবং ক্ষেত্রফল বা ডিএস এর, ইলেকট্রিক ফিল্ডের মাত্রা এবং ডিএস এর মাত্রা, এই দুটিকে গুণ করে আমরা সেখান থেকে ফাই এর মাত্রা নির্ণয় করেছি।
এম এল টু দি পাওয়ার 3 টি টু দি পাওয়ার -3 আই টু দি পাওয়ার -1। এই দুটো ঘটনাই অত্যন্ত গুরুত্বপূর্ণ, দুটো ইনফরমেশন এখান থেকে কিন্তু শর্ট কোয়েশ্চেন বা এমসিকিউ কোয়েশ্চেন বা এসএকিউ প্রশ্ন দিতে পারে, তাই এই বিষয়টি আমাদের একটু মনে রাখতে হবে। এবার চলে এসো এর আগের যে তড়িৎ ফ্লাক্স, ক্ষেত্র ভেক্টর এবং ক্লোজড সারফেস ইন্টিগ্রেশন বা এরিয়া বদ্ধ ক্ষেত্রফলের যে সমাকল, এই ধারণাগুলো আমরা পেলাম, সেগুলোকে গাউস কিভাবে ব্যবহার করেছিলেন তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করার কাজে, সেই সম্পর্কিত একটি সূত্র রয়েছে। প্রথমে আমরা গাউস লয়ের স্টেটমেন্ট বা বক্তব্যটা বুঝে নেব। গাউস লয়ের স্টেটমেন্ট বা বক্তব্যে বলা হয়েছে, শূন্য মাধ্যমে এবং এসআই পদ্ধতিতে কোনো বদ্ধতলের মধ্যে দিয়ে নির্গত মোট তড়িৎ ফ্লাক্সের পরিমাণ ওই বদ্ধতলের মধ্যে অবস্থিত মোট তড়িৎ আধানের 1/ε0 গুণ হবে এবং মোট তড়িৎ ফ্লাক্সের পরিমাণ শূন্য হবে যদি আধানটি বদ্ধতলের বাইরে অবস্থিত হয়। আবার বলছি, এই স্টেটমেন্টটা বা বক্তব্যটা কিন্তু পরীক্ষায় জিজ্ঞেস করে, 1 নম্বর বা 2 নম্বর যাই থাক না কেন, এই স্টেটমেন্টটা তোমাকে বলতে হবে। 1/ε0 গুণ হবে, এই কথাটা তখনই আমরা বলতে পারবো যদি আমরা কনসিডার করি যে শূন্য মাধ্যম এবং এসআই পদ্ধতিতে পুরো ঘটনাটিকে বিশ্লেষণ করা হয়েছে। এই গাউসের সূত্র বা গাউসের এই বক্তব্যের কতগুলি বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্যগুলি কি সেটা আমরা এখান থেকে আগে দেখে নিই। কি, প্রথমত 1 নম্বর হলো যে গাউস ল প্রয়োগ করতে হলে একটি বদ্ধতলের ধারণা করতে হয়। দেখো সূত্রের মধ্যেই বলা হয়েছে কোনো বদ্ধতলের মধ্যে দিয়ে নির্গত মোট তড়িৎ ফ্লাক্সের পরিমাণ। তাহলে চার্জ ডিস্ট্রিবিউশন বা চার্জ সিস্টেমটা, আধান সংস্থাটা যেরকমই থাক না কেন, তোমাকে একটা বদ্ধতল প্রথমেই বিবেচনা করতে হবে। সেই কথাটাই ফার্স্ট পয়েন্টে বলা হয়েছে যে গাউস ল প্রয়োগ করতে হলে একটি বদ্ধতলের ধারণা করতে হয়। এই বদ্ধতলকে ক্লোজ সারফেস বলা হয়। এই বদ্ধতলটারই নাম দেওয়া হয়েছে গাউসীয় তল বা গাউসিয়ান সারফেস। অর্থাৎ প্রথমেই তোমাকে গাউস ল প্রয়োগ করতে গেলে একটি গাউসিয়ান সারফেস বা গাউসীয় তল বিবেচনা করতে হবে। এবার প্রশ্ন হলো, এই গাউসিয়ান সারফেসটা কিরকম দেখতে হবে? দেখো সে সম্পর্কেও আমরা একটা বৈশিষ্ট্য পাই। 2 নম্বর, গাউসিয়ান সারফেস আধানের পারস্পরিক বন্টনের উপর নির্ভর করে বিবেচনা করা হয়। অর্থাৎ গাউসিয়ান সারফেস যখন তুমি কনসিডার করবে তখন কোনো নির্দিষ্ট রুল নেই, তুমি তোমার সুবিধা মতো যে কোনো আকৃতির গাউসীয় তল কল্পনা করতে পারো বা বিবেচনা করতে পারো। এটি একটি কাল্পনিক তল, এরকম তল কিন্তু বাস্তবে থাকবে না। তোমাকে প্রবলেম সলভ করার জন্য এই গাউসীয় তলটাকে কনসিডার করতে হবে। সেটা 3 নম্বর পয়েন্টেও বলা হয়েছে। গাউস ল যে কোনো আকৃতির বদ্ধতলের ক্ষেত্রেই প্রযোজ্য। তার মানে বদ্ধতলের আকৃতিটা আমরা আমাদের সুবিধা মতো সবসময় কনসিডার করব। যেখানে স্ফেরিক্যাল সারফেস বা গোলীয় তল বিবেচনা করলে সুবিধা হবে, সেখানে আমরা গোলীয় তল নেব। কোথাও সিলিন্ড্রিক্যাল সারফেস বা চোঙাকৃতি তল কনসিডার করলে সুবিধা হবে, সেখানে আমরা চোঙাকৃতি তল কনসিডার করব। কিন্তু ফার্স্ট কথাই হলো যে গাউসের সূত্রে অবশ্যই একটি বদ্ধতল বিবেচনা করতে হবে। আর 4 নম্বর বৈশিষ্ট্য হলো যে গাউস ল বিন্দু আধান এবং আধানের বিস্তৃতি অর্থাৎ চার্জ ডিস্ট্রিবিউশন, চার্জ যদি কন্টিনিউয়াসলি ডিস্ট্রিবিউটেড থাকে কোনো পরিবাহীর পৃষ্ঠতলের উপর বা কোনো পরিবাহীর মধ্যে বা অন্য যে কোনো সিস্টেমে, অর্থাৎ নিরবিচ্ছিন্ন আধান বন্টন উভয় ক্ষেত্রেই প্রয়োগ করা যায়। অর্থাৎ দেখো গাউস লটা কিন্তু কুলম্বসের ল বা কুলম্বের সূত্রের থেকেও খানিকটা অ্যাডভান্স। কেন? কারণ কুলম্বস ল কেবলমাত্র বিন্দু আধানের ক্ষেত্রে প্রয়োগ করা যায়, কিন্তু গাউস সূত্র বিন্দু আধান এবং আধানের বিস্তৃতি বা নিরবিচ্ছিন্ন আধান বন্টন বা কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশন উভয় ক্ষেত্রেই প্রযোজ্য হয়। এই গাউসের সূত্রটিকে এখানে একটি ম্যাথমেটিক্যাল ফর্মে দেখানো হয়েছে। ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন অফ গাউস ল। কি বলা হয়েছে? ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন অফ গাউস লয়ে এখানে একটি বদ্ধতল নেওয়া হয়েছে, যে কোনো আকৃতির। বদ্ধতলের মধ্যে একটি আধান আছে প্লাস কিউ। এখানে একটি ক্ষুদ্র সারফেস নেওয়া হয়েছে ডিএস, যেখানে ডিএস ভেক্টর মানে এন ক্যাপ ডিএস। এটা একটা বদ্ধ সারফেস বা ক্লোজ সারফেস যার পরিমাণ এস।
তাহলে প্লাস কিউ আধান থেকে চারিদিকেই তড়িৎ বলরেখাগুলি নির্গত হবে। আমরা একটা বলরেখা দেখিয়েছি ছবিতে। এই তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ভেক্টর ই এর সঙ্গে ডিএস এই ক্ষুদ্র ক্ষেত্রের উপর অঙ্কিত এন ক্যাপ ইউনিট ভেক্টরের মধ্যবর্তী কোণ থিটা। তাহলে আমরা অলরেডি জানি যে এই ডিএস এর মধ্যে দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স হবে ডি ফাই ইজ ইকাল টু ই ডিএস কস থিটা, যেটা এখানে দেখানো হয়েছে। তার মানে ই ডট এন ক্যাপ ডিএস। তাহলে মোট ক্ষেত্রফল বা মোট বদ্ধতলের মধ্যে দিয়ে নির্গত টোটাল ফ্লাক্স হবে ফাই ইজ ইকাল টু ক্লোজড সারফেস ইন্টিগ্রেশন ওভার এস ই ডট এন ক্যাপ ডিএস। গাউস ল বলছে যে এই মোট তড়িৎ ফ্লাক্সের পরিমাণ অর্থাৎ ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন ই ডট এন ক্যাপ ডিএস এটি কিউ বাই এপসাইলন জিরোর সাথে সমান হবে যদি আমরা ধরে নিই যে এই বদ্ধতলের মধ্যে একটি মাত্র আধান আছে, দ্যাট ইজ প্লাস কিউ, এবং পুরো ঘটনাটিকে বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যমে রাখা হয়েছে এবং এসআই পদ্ধতিতে এই ঘটনাটিকে বিশ্লেষণ করা হচ্ছে। তাহলে সেক্ষেত্রে গাউস লয়ের গাণিতিক সম্পর্কটি হলো ক্লোজড সারফেস ইন্টিগ্রেশন ওভার এস ই ডট এন ক্যাপ ডিএস ইজ ইকাল টু কিউ বাই এপসাইলন জিরো। আমরা খেয়াল রাখবো পরীক্ষায় যদি গাউস ল বা গাউসের সূত্রটি লেখো এই ধরনের প্রশ্ন আসে, তাহলে অবশ্যই এই প্রথমের যে স্টেটমেন্ট বা বক্তব্যটি বলা হয়েছে তার সাথে সাথে এই ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটাও উল্লেখ করে দেওয়া, শুধু এইটুকু ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন বা গাণিতিক সম্পর্কটা উল্লেখ করে দেওয়া এবং সেখানে পাশে এই ডায়াগ্রামটি দেখিয়ে দেওয়া, যাতে করে গাউস লতে আসলে তড়িৎ ফ্লাক্সের সঙ্গে তড়িৎ আধানের কি সম্পর্ক সেই সম্পর্কটা এই গাণিতিক সমীকরণে আমরা বোঝাতে পারি। তাই চেষ্টা করবে পরীক্ষায় এই ধরনের প্রশ্ন এলে অবশ্যই এই বদ্ধতলের ধারণা থেকে গাণিতিক সম্পর্ক এবং গাউসের স্টেটমেন্ট বা গাউসের সূত্রের যে বক্তব্য এই দুটোকেই উল্লেখ করে দেওয়ার। আজকের ক্লাসে শেষ টপিক আমরা দেখব যে গাউসের সূত্রটা আমরা শিখলাম এবং তার গাণিতিক সম্পর্কটা জানলাম, সেটাকে কিভাবে অ্যাপ্লাই করা যায় বা প্রয়োগ করা যায়। এখানে একটি অত্যন্ত সাধারণ অ্যাপ্লিকেশন দেখানো হয়েছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করার জন্য। প্রথমেই বলে রাখি গাউস ল প্রধানত ব্যবহার করা হয় কোনো একটি চার্জ সিস্টেম বা আধান সংস্থার জন্য উৎপন্ন তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করার কাজে। এখানে একটি এক্সাম্পল দেখানো হয়েছে। এক্সাম্পলটি কিসের? অ্যাপ্লিকেশন অফ গাউস ল বা গাউসের সূত্রের প্রয়োগ। কি? 1 নম্বর প্রয়োগ হলো শূন্য মাধ্যমে প্লাস কিউ একটি বিন্দু আধানের জন্য আধান থেকে আর দূরত্বে তড়িৎ প্রাবল্য নির্ণয় করো। দেখো যেহেতু এখানে বিন্দু আধান নেওয়া হয়েছে প্লাস কিউ, তাই আমরা জানি প্লাস কিউ আধানের জন্য তার থেকে আর দূরত্বে অবস্থিত কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কুলম্বের সূত্র থেকেও আমরা নির্ণয় করেছি। এখানে সেই ঘটনাটাই গাউসের সূত্র প্রয়োগ করে কি করে করা যায় সেটা আমরা দেখব। প্রথমেই বলে রাখি এই প্রশ্নটা পড়েই আমরা প্রথমে বুঝে নেব যে ও বিন্দুতে যদি আমি একটা প্লাস কিউ আধান রাখি তাহলে তার থেকে যে তড়িৎ বলরেখাগুলি নির্গত হবে সেগুলি সবাই অপসারী বা ডাইভারজেন্ট। এবার এই অপসারী তড়িৎ বলরেখাগুলো ক্রমশ আধান থেকে চারিদিকে বিস্তার লাভ করেছে। ও বিন্দু থেকে আর দূরত্বে একটা বিন্দু নেওয়া হয়েছে, আর দূরত্বে একটা বিন্দু নেওয়া হয়েছে পি। এই পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে হবে এই পি পয়েন্টে। কিভাবে? গাউসের সূত্র প্রয়োগ করে। তাই প্রথমেই দেখো আমরা প্রথমে একটা বদ্ধতল চিন্তা করেছি। এই যে ডটেড লাইন দিয়ে একটা সারফেস দেখানো হয়েছে এটি বদ্ধতল। এক্ষেত্রে বদ্ধতল নির্ণয় করার সময় আমরা খেয়াল রাখবো যে কি বদ্ধতল বিবেচনা করলে বা কনসিডার করলে আমাদের গাউসের সূত্র প্রয়োগ করতে সুবিধা হবে। দেখো এখানে আমরা যে বদ্ধতলটা কনসিডার করেছি সেটি হলো একটি গোলীয় তল বা স্ফেরিক্যাল সারফেস যার ব্যাসার্ধ হলো আর, অর্থাৎ আর ব্যাসার্ধের একটি গোলীয় তল এখানে বিবেচনা করা হয়েছে। কেন করা হয়েছে? সুবিধাটা কি? দেখো সুবিধা কি পাওয়া যাচ্ছে। প্রথমত এই আর ব্যাসার্ধের গোলীয় তলের উপর যেটা কিন্তু এক্ষেত্রে এই তলটাই কিন্তু আসলে গাউসীয় তল বা গাউসিয়ান সারফেস। এই গোলীয় তলটাই এক্ষেত্রে গাউসিয়ান সারফেস। ওকে, এই গাউসিয়ান সারফেসটার বাস্তবে কোনো অস্তিত্ব নেই, আমরা গাণিতিকভাবে প্রয়োগ করার জন্য এই গোলীয় তলটাকে ধারণা নিয়েছি বা বিবেচনা করেছি। এইবার এই গোলীয় তলের উপর একটা ক্ষুদ্র অংশ নেওয়া হয়েছে ডিএস। তাহলে ডিএস এর উপর যে একক ভেক্টরটা হবে দ্যাট ইজ এন ক্যাপ, তার অভিমুখ হবে এই গোলীয় তলের এই বিন্দুতে লম্বভাবে বাইরের দিকে।
আবার যেহেতু এখানে প্লাস কিউ আধান রাখা আছে এই গোলকটার কেন্দ্রে, অর্থাৎ প্লাস কিউ আধানকে কেন্দ্র করে আর ব্যাসার্ধের একটি গোলীয় গাউসীয় তল আমরা বিবেচনা করেছি, তাই তড়িৎ বলরেখাগুলি এই তলকে লম্বভাবে ছেদ করবে। অর্থাৎ এখানে যে সুবিধাটা আমরা পেলাম, ইলেকট্রিক ফিল্ড ভেক্টর ই তার অভিমুখ এবং ডিএস ক্ষেত্র ভেক্টরের যে একক ভেক্টর এন ক্যাপ তারা দুজন একই ডিরেকশনে হবে, বা তারা দুজন সমমুখী হবে বা সমান্তরাল হবে, প্যারালাল হবে, অর্থাৎ তাদের মধ্যবর্তী কোণ হবে থিটা ইজ ইকাল টু 0 ডিগ্রি। তাহলে এবার বলো ডিএস এর মধ্যে দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স তার পরিমাণ আমরা জানি, দ্যাট ইজ ডি ফাই ইজ ইকাল টু ই ডিএস কস থিটা, তার জায়গায় আমরা লিখব ই ডিএস কস 0, যেহেতু ই ভেক্টর এবং এন ক্যাপ ভেক্টরের মধ্যবর্তী কোণ হয়ে গেছে 0 ডিগ্রি। তার মানে তার রাশিটা বেরোলো ডি ফাই ইজ ইকাল টু ই ডিএস। তাহলে এই সমগ্র বদ্ধতলের মধ্যে দিয়ে নির্গত মোট তড়িৎ ফ্লাক্স হবে টোটাল ফ্লাক্স থ্রু দ্য স্ফেরিক্যাল সারফেস ফাই ইজ ইকাল টু ক্লোজড সারফেস ইন্টিগ্রেশন ওভার এস ই ডিএস, এবং গাউস সূত্র অনুযায়ী এই তড়িৎ ফ্লাক্সের পরিমাণ ইজ ইকাল টু হবে এই বদ্ধতলের মধ্যে আবদ্ধ মোট তড়িৎ আধান, দ্যাট ইজ প্লাস কিউ বাই এপসাইলন 0, যেহেতু আমরা বায়ু মাধ্যম এবং এসআই পদ্ধতি বিবেচনা করেছি। তাহলে এই ইন্টিগ্রেশনটাকে যদি আমরা পারফর্ম করি তাহলে কি পাওয়া যাচ্ছে দেখো, ইটা বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটা এই বদ্ধতলের উপর প্রত্যেক বিন্দুতে সুষম, যেহেতু আর ব্যাসার্ধের একটি গোলীয় তল আমরা কনসিডার করেছি। তাহলে ই ইন্টু সারফেস ইন্টিগ্রেশন ডিএস ইজ ইকাল টু কিউ বাই এপসাইলন 0। এবার দেখো এই সারফেস ইন্টিগ্রেশন ওভার ডিএস মানে হলো যে এই ডিএস ক্ষেত্রফলটাকে যদি আমরা সমাকলন করি তাহলে আমরা পাবো এই যে গাউসিয়ান সারফেস কনসিডার করা হয়েছে বা স্ফেরিক্যাল গাউসিয়ান সারফেস বা গোলীয় গাউসীয় তল নেওয়া হয়েছে, এই ডিএস গুলোকে সমাকল করা মানে যোগ করা, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলটা আমরা পাবো। তার মানে একটা গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল আমরা পাবো এই ইন্টিগ্রেশনটা করলে, যার ব্যাসার্ধ হলো আর। তাহলে আমরা জানি আর ব্যাসার্ধের একটি গোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের পরিমাণ হয় এস ইজ ইকাল টু 4 পাই আর স্কোয়ার। তাহলে দেখো এই ইন্টিগ্রেশন থেকে আমরা এস পাচ্ছি, দ্যাট ইজ কিউ বাই এপসাইলন 0। তাহলে ই ইন্টু এস ইজ ইকাল টু কিউ বাই এপসাইলন 0, তাহলে ই এর পরিমাণ হবে কিউ বাই এপসাইলন 0 এস, কিউ বাই এপসাইলন 0 এস, দ্যাট ইজ ইকুয়াল টু কিউ বাই এপসাইলন 0 4 পাই আর স্কোয়ার। তাই রাশিমালাটা দাঁড়ালো 1 বাই 4 পাই এপসাইলন 0 কিউ বাই আর স্কোয়ার। দেখো কুলম্বস ল থেকেও আমরা এই সমীকরণটি পেয়েছিলাম যে এসআই পদ্ধতিতে এবং শূন্য মাধ্যমে একটি প্লাস কিউ আধানের জন্য তার থেকে আর দূরত্বে অবস্থিত কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই এর রাশিমালা হয় 1 বাই 4 পাই এপসাইলন 0 কিউ বাই আর স্কোয়ার। তাহলে বোঝা গেল যে গাউসীয় সূত্র বা গাউসের সূত্র প্রয়োগ করে কিভাবে একটি বদ্ধ তলের ধারণা নিতে হয় বা বিবেচনা করতে হয়, এবং সেখান থেকে কিভাবে আমরা তড়িৎ ফ্লাক্সের ধারণাটিকে কাজে লাগিয়ে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান নির্ণয় করতে পারি। এটি একটি এক্সাম্পল দেখানো হলো গাউসের সূত্রকে কি করে প্রয়োগ করতে হয়। পরের ক্লাসে আমরা গাউসের সূত্র সম্পর্কিত আরো অনেকগুলি উদাহরণ নিয়ে আলোচনা করব এবং যেগুলি পরীক্ষায় আসে। তোমাদের কাজ হলো আজকের ক্লাসে যে কটি জিনিস দেখানো হলো এগুলো সবগুলি খাতায় পরিষ্কার করে লিখবে, প্রমাণগুলো, সূত্রগুলো এবং গাণিতিক সম্পর্কগুলো লিখবে। লিখে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করে লিখে পাঠাবে, যাতে আমি দেখে বুঝতে পারি যে তোমরা এই সূত্রগুলো ঠিকভাবে বুঝতে পেরেছো কিনা। আর যদি এই ক্লাস ভিডিও দেখার পর কারোর কোনো সমস্যা হয় আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ করে জিজ্ঞেস করতে পারো।